হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা খুবই লেটেস্ট একটা হলিউড কমেডি ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে রিকি স্ট্যানিস্কি বা এই ধরনের নাম হবে আমি নিশ্চিত নই, উচ্চারণ করা খুবই কঠিন ছিল আর আমি ইংরেজিতে অত ভালো না, একেবারে ইংরেজি পাই না। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছে খুব সম্প্রতি 2024 সালের মার্চ মাসে এবং এই সিনেমাতে আমাদের সবার প্রিয় জন সিনা রয়েছে এবং এর সাথে রয়েছে হচ্ছে জ্যাক এফরন। আর এই সিনেমাটি নির্মিত হয়েছিল হচ্ছে বাংলাদেশি 500 কোটি টাকা বাজেটে এবং বক্স অফিস আয় করেছিল প্রায় 1300 কোটি টাকার মতো। তো এখানে এই সিনেমাটি সম্পর্কে আমি কি বলবো, এটা এমন একটা সিনেমা আমি যদি এক্সপ্লেন করে বোঝাতে যাই তুমি সিনেমাটার অ্যাকচুয়াল মজাটাই পাবে না। মানে যেহেতু কমেডি সিনেমা, বুঝতেই পারছো কমেডি সিনেমার মেন কাহিনীটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তারপর অনেক জোকস থাকে, আজের কার্যকলাপ থাকে। তবে সিনেমার সংক্ষেপে একটা কমেডি সিনেমা বোঝানো বা একটা কমেডি সিনেমার ফুল মজা দেওয়া অনেক বেশি টাফ। ইভেন কোনো সিনেমারই ফুল মজা এক্সপ্লেনে দেওয়া পসিবল নয়, তবে এই সিনেমাটার মজাটা একটু বেশি কঠিন। তবে তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করবো খুবই সংক্ষেপে সিনেমাটি তোমাদের বোঝানোর জন্য, যাতে পরবর্তীতে যখন তোমরা সিনেমাটা দেখবে অ্যাকচুয়ালি বুঝে মজা নিতে পারো। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যারা বিজ্ঞাপন দেখতে চাও তারা দেখতে পারো, যারা দেখতে চাও না বেটার হয় বিজ্ঞাপনে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় যে আজকে হচ্ছে হ্যালোইন। আর হ্যালোইন সম্পর্কে তো অবশ্যই তোমরা জানো, আমেরিকাতে 30 বা 31 অক্টোবর এই ভৌতিক ডেট পালন করা হয়। আমাদের দেশে যেমন সাকরাইন বলে একটা জিনিস রয়েছে, সাকরাইন বা সাকরাইল, এটা তুমি গুগলে সার্চ দিলে পাবে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা 3টা বাচ্চাকে দেখতে পাই যারা চকলেট চাইছে বাড়িতে বাড়িতে গিয়ে। আর হ্যালোইনের কাজে এটা। আর বাংলাদেশে যে হ্যালোইন ভার্সন রয়েছে সেখানে পোলাপান কি করে, কাশি নামে একটা কাজ করে আর কি। তো যাই হোক, এখানে যে 3টা ছেলে ছিল তাদের নাম হচ্ছে ডিন, জেটি আর বেস। তাদের মধ্যে লিডার হচ্ছে ডিন আর কি, চশমাওয়ালাটা। আর তারা একজন লোকের বাড়িতে যায়। আর এই লোকটা খুবই কঞ্জুস ছিল আমার মতো এবং কখনো ওদের কিছু দেয়নি, চকলেট দেয়নি, কারণ ওরা খুব দুষ্টু। আর এই কারণে ওরা সিদ্ধান্ত নেয় লোকটাকে ওরা সাহায্য করবে। তো লোকটাকে ভয় দেখানোর জন্য ওরা করে ওই বাড়িটার সামনে আগুন জ্বালিয়ে দেয়, যে এই লোকটার জন্য একটা সারপ্রাইজ। কিন্তু তখনই প্রচন্ড বাতাস আসে এবং বাতাসের কারণে আগুন চারপাশে ছড়িয়ে যায়। তো এটা দেখে ওরা তো ভয় পেয়ে যায়। আর তারপর যখন দৌড়িয়ে যায় যে 12 মানুষ মারা পড়বে কিনা, তখন দেখতে পায় বাড়িটা একদম খালি। কিন্তু ততক্ষণে পুলিশ এবং অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায়। তো যেহেতু ডিন ওদের মধ্যে লিডার এবং সবচেয়ে চালাক, ও সবাইকে বলে আমাদের এখনই পালাতে হবে, তা না হলে আমরা ধরা পড়বো। আর তারপরও করে কি দ্রুত ওরা আন্ডারওয়্যারটা বের করে, জাঙ্গিয়া বের করে রিকি স্টেনি বা এই সিনেমার যে নাম সেটা লিখে দেয়, যাতে পুলিশরা যখন এটা পাবে মনে করবে এই কাজটা রিকি স্টেনি নামে কেউ করেছে। কিন্তু আসলে রিকি স্টেনি নামে এই শহরে কোনো বাচ্চাই ছিল না। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ওরা করে ওই জাঙ্গিয়াটা সেখানে রেখে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর যখন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, তারা বুঝতে পারে যে রিকি নামের কোন একটা ছেলে এখান থেকে আগুন লাগিয়ে চলে গিয়েছে। আর তদন্ত করে পুলিশ জানতে পারে এই শহরে এই নামে কোনো বাচ্চাই নেই। তো এইভাবে ওরা 3 জন বেঁচে যায়। তো এইবার যারা বেঁচে যায়, এখান থেকে ওদের একটা মাথায় কুবুদ্ধি আসে, সেটা হচ্ছে এরপর থেকে যত অপরাধ ওরা করবে সবগুলোর পেছনে ওরা রিকি নাম লিখে যেত, যাতে সবাই ভাবে যে সকল অপরাধ রিকি করছে। কিন্তু বাস্তবে রিকি নামে তো কেউ নেই। তো এই কারণে ওরা বেঁচে যাবে। ইভেন ওরা করে কি রিকি নামে একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ফেক ফেসবুক অ্যাকাউন্টও বানায়। তো এইভাবে অনেক সময় কেটে যায় আর ওরাও বড় হয়ে যায়। আর এর মাঝে রিকি নামে তো প্রচুর অকাম কুকাম করছে। আর ভিডিওর লাস্টে আমি ছোটবেলাতে কি অকাম কুকাম করেছি এটা বলবো আর কি। তো যাই হোক, ওরা বড় হয়ে গিয়েছে, জব করা শুরু করেছে। ডিন আর জেটির তো বিয়েও হয়ে গিয়েছে। ডিন মানে হচ্ছে যে ফর্সা সুন্দরটা, জ্যাক এফরন, দাড়ি ছাড়াটা, আর জেটি হচ্ছে দাড়িওয়ালাটা। তো যাই হোক, ওরা ওদের স্ত্রীদের সাথে ছিল। আর এখানে আমরা দেখতে পাই জেটির স্ত্রী কিন্তু প্রেগনেন্টও। আর তখনই ডিনের ফোনে রিকি স্টেনির কল আসে। তো আমরা তো অবাক হয়ে যাই, রিকির কল কই থেকে আসবে, কারণ রিকি নামে তো কেউ নেই। তাহলে এখনো ডিনের কাছে রিকির কল কিভাবে আসে? তো যাই হোক, এই ফোন কলের মাধ্যমে ওরা জানতে পারে যে রিকি স্টেনির ক্যান্সার হয়েছে এবং সে বর্তমানে 4th স্টেজে রয়েছে, যে কোনো সময় মারা যেতে পারে। তো তার সাথে দেখা করতে যাওয়া উচিত। তো ডিন তখন বলে, বউ আমাকে তো রিকির সাথে দেখা করতে যাওয়া উচিত, ও অন্য শহরে থাকে। তো যাই হোক, এখানে যে
যেহেতু জেটির স্ত্রীও ছিল, তখন জেটির স্ত্রী বলে ডিন একা কেন সেখানে যাবে, জেটিরও সেখানে যাওয়া উচিত, ওরও তো ভালো বন্ধু। তো এরপর তারা দুজন প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখন ওদের তৃতীয় যে বন্ধু রয়েছে বেস, সে চলে আসে। আর এই তিনটাই কিন্তু সেই ছোটবেলার তিন পুংটা বন্ধু আর কি। তো যাই হোক ওরা তিনজন গাড়িতে করে অন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এরপর যখন প্লেনে উঠে আমরা জানতে পারি কারোই কোনো ক্যান্সার নেই, ইভেন রিকি নামে তো কেউ নেই। ওরা জাস্ট ওদের বইয়ের হাত থেকে বাঁচার জন্য, মানে বুঝতেই পারছো, বাড়িতে ওয়াইফ থাকলে দেরি করে বাড়ি ফেরা যায় না, মানে পৃথিবীর সব দেশেই যখন বিয়ে করবে তোমার লাইফটা লিমিটেশন হয়ে যায়। তো এই ব্যাচেলর লাইফের মজা নেই, তোরা মাঝে মাঝে রিকির নাম করে এরকম আকাম কোকাম করে। মানে ওরা গিয়েছে মূলত রাত ভরে পার্টি করার জন্য নাইট ক্লাবে। তো যাই হোক ওখানে আমরা দেখতে পাই যে কৃষ্ণাঙ্গ বা যে নিগ্রোটা রয়েছে, ও যার নাম হচ্ছে বেস, সে একটা ডায়েরি বের করে এবং সেখানে আজকে কি করেছে সেটা লিখে এবং মনে করে ডেটটাও লিখে দেয় এবং কি কি করেছে সবগুলো লিখে, যাতে পরবর্তীতে যদি ওদের ওয়াইফ বা কেউ জিজ্ঞেস করে যে রিকি কি করেছে, কোন তারিখে কি করেছে, ওরা এটা দেখে বলতে পারে যাতে ভুল না হয়। তো এভাবে ওরা অন্য শহরে আসে এবং একটা নাইট ক্লাবে যায়। আর সেখানে অনেক ভিড় ছিল, তবে ওরা অনেক এনজয় করে, মানে অনেকদিন পর বইয়ের কাছ থেকে মুক্তি পেয়েছে। তো এরপর ওরা যখন শ্যাম্পেন খেতে যায় তখনই আরেকটা লোক সেখানে চলে আসে। আর এই লোকটাকে দেখে চিনতেই পেরেছে আমাদের সবার প্রিয় WWE সুপারস্টার জন সিনা। তো যাই হোক এই সিনেমাতে জন সিনার নাম হচ্ছে রোড ড্রিম। আর রোড ড্রিম আসলে মানুষটা কেমন আমি একটু বলি। এক ধরনের মানুষ আছে না, লজ্জা শরম পায় না, প্রচুর এক্সট্রোভার্টেড, সবার সাথে একবারে পরিচিত হয়, কথা বলে, সেই টাইপ। তো ও একবারে গিয়ে ওদেরকে বলে আমি ছোটখাটো একটা অ্যাক্টর, এই এদিক সেদিক ছোটখাটো কাজ করি। আর এরপর ওদের সাথে কথা বলতে বলতে ওদের টাকায় মনে করো মদ খায়, আবার ওদের সাথে কথা বলতে থাকে একবারই। যদিও ওদের তিন বন্ধুর কোনো ইন্টারেস্ট ছিল না এই রোড ড্রিমের উপর, কিন্তু তখন রোড ড্রিম মাতব্বরি করে বলে এখানে আরেকটা বার রয়েছে, সেখানে কিন্তু আরো মেয়ে বেশি আসে, চলো আমরা সেখানে গিয়ে এনজয় করি। বাট ওরা তিনজন বলে না আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বরং তুমি এখান থেকে চলে যাও। বাট এটা শুনে রিম রোডের বা রোড ড্রিমের মন ভেঙে যায়। অ্যাকচুয়ালি আমাদের জন সিনা বা রিম রোডের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কেউ নেই, খুবই গরিব মনে করো, এইভাবে আর কি চলে ফেরে আর কি। তো রোড ড্রিম মন খারাপ করে সেখান থেকে যেতে থাকে। বাট তখন এইদিকে ডিন বলে ছেলেটাকে আমার কাছে খারাপ মনে হয়নি, ওর সাথে এইভাবে কথা বলা আমাদের মনে হয় উচিত হয়নি। তো যাই হোক এরপর ডিন করে কি রোড ড্রিম বা জন সিনার কাছে যায় এবং বলে আমাদের ভুল হয়েছে, তোমার সাথে এইভাবে কথা বলা আমাদের উচিত হয়নি। তো রোড ড্রিম তখন উত্তর দিয়ে বলে না এটা কোনো ব্যাপার না, আমার সাথে সবাই সবসময় এইভাবেই কথা বলে, কারণ আমি গরিব মানুষ, ছোটখাটো আর্টিস্ট কেউ নেই। তবে রোড ড্রিম তখন বলে তুমি আমার এই কার্ডটা রেখো, হ্যাঁ, যখন আমাকে প্রয়োজন হবে বলো, বা ছোটখাটো কোনো কাজ পেলে আমাকে দিও, এবং যে কোনো মিথ্যা কথা বা যাই করতে হয় আমাকে ডাক দিও, আমি তোমাদের সমস্যা দূর করে দেবো। তবে এটাকে ডিন তেমন সিরিয়াসলি না, তবে তারপরেও কার্ডটা রেখে দেয়। আর তখনই রোড ড্রিম এই বারে দুজন লোককে দেখতে পায়, আর তাদের দেখে ভয় পেয়ে আমাদের রোড ড্রিম বা জন সিনা লুকানোর চেষ্টা করে এবং বলে আমি মনে হয় ওদের কাছ থেকে কখনো টাকা নিয়েছিলাম, আমার মনে নেই, এবং তারা সবাইকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো ওরা মনে হয় আমাকে মারতে চায়, আমি গেলাম। হ্যাঁ, মানে কেমন লোক রোড ড্রিম, ও নিজেও যায় না যে কেন ওই লোকগুলোকে খুঁজছে, বাট ওকে খুঁজছে এটাই ওর ভয় যে হয়তো টাকা পায় আমার কাছে। তো যাই হোক এরপর ডিনের কাছে তার স্ত্রীর কল আসে এবং ডিনের স্ত্রী বলে যে জেটির স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মানে জেটির স্ত্রী তো প্রেগনেন্ট ছিল। তো এই কথা ডিন বেস আর জেটিকে বলে, আর তারা ওই রাতেই তাদের শহরে ফিরে আসে। আর এরপর যায় সরাসরি হসপিটালে, আর ওই জায়গাতে দেখা যায় জেটির একটা ছেলে বেবি হয়েছে। তো জেটি এই বেবি দেখে অনেক খুশি হয়। আর তখন কিথ নামের একটা ছেলে আসে এবং এই শালার পরিচয় আমি কি দেবো ভাই, সিরিয়াসলি এটা হচ্ছে এখানে যে নিগ্রোটা রয়েছে ওর গার্লফ্রেন্ড, মানে সিরিয়াসলি এখানে সমকামিতা বোঝানো হয়েছে আর কি, আমেরিকান সিনেমা বুঝতেই পারছো। তবে এটা নিয়ে আমরা এর বিষয়ে আর কোনো কথা বলবো না। তো যাই হোক তখন কিথ নামের ওই ছেলেটি বেসকে জিজ্ঞাসা করে তোমরা কালকে রাত্রে কোথায় ছিল, আমাকে সত্যি বলো তো। তো বেস আবার ওর গার্লফ্রেন্ডের কাছে মিথ্যা কথা বলতে পারে না, লুকাতে পারে না, ও বলে দেয় আসলে রিকি নামে কেউ নেই, আমরা এমনি গিয়েছিলাম। বাট ডিন তখন ওকে আটকিয়ে দেয় এবং কথা কাটিয়ে বলে মানে বেসের কথার মানে হলো রিকির কোনো ক্যান্সার ছিল না, বরং সে আমাদের এনজয় করার জন্য ডেকেছিল ওর জন্মদিনে। তো এই জন্য আমাদের মিথ্যা বলে ডেকেছিল, কারণ জন্মদিনের কথা বলে আমরা যদি না যেতাম। আর এখানে আমরা দেখতে পাই জেটির শাশুড়িও ছিল, আর সে বলে বাহ রিকি সুস্থ হয়ে গিয়েছে তোমাদের বন্ধু, তাহলে এক কাজ করো, আমারও নাতি হয়েছে, নাতির অনুষ্ঠানে রিকি যেন আসে, হ্যাঁ আমরা একসাথে এনজয় করবো, কারণ যেহেতু ও খুব এনজয় করতে পারে, তো যেহেতু এত বড় একটা পার্টি করবো তোমার বন্ধু জানে আসে, ঠিক আছে। তো ওরা তিনজন তখন বিপদে পড়ে যায় এবং হসপিটাল থেকে বের হয়। আর ওরা বুঝতে পারছিল না এখন কি করবে, কারণ রিকি নামের তো কোনো মানুষই নেই, কাকে ওরা ডেকে নিয়ে আসবে। তো বেস তখন বলে মানে যেটা নিগ্রো, যে আমাদের সত্যটা বলে দেওয়া উচিত যে রিকি নামের কেউ নেই। বাট তখন জিনার যেটি বলে না এটা আমরা করতে পারবো না, কারণ অনেক অকম করেছি, মানে ওরা বউকে রিকির নাম দিয়ে অনেক ধোকা দিয়েছে, বাইরে অনেক পার্টি করেছে, অনেক অকম করেছে। এখন যদি রিকি নামে কেউ না এটা প্রকাশ পায়, ওরা বউয়ের সামনে মুখ দেখাতে পারবে না, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, কারণ ওরা যাই করেছে সকল দোষ দিয়েছে রিকির উপর। একদিন মদ খেয়ে বাড়ি এসেছে, রিকি জোর করে মদ খাইয়ে দিয়েছে। তো এটা যদি ফ্যামিলির লোকেরা জানতে পারে যে রিকির নামের কেউ নেই, তাহলে মনে করে ওদের লাইফ সাফারি কিরকিরা। তো এর জন্য ওরা সিদ্ধান্ত নেয় ওরা কোনো একটা অ্যাক্টরকে নিয়ে আসবে রিকি সাজে, যে রিকি হিসেবে অ্যাক্টিং করবে। তো সর্বোচ্চ 2 দিন লাগবে, 2 দিন টাকা দিয়ে ওরা এই মামলা চাপা দিয়ে দেবে। তো এরপর ওরা ভাবতে থাকে এরকম ছোটখাটো অ্যাক্টর কোথায় পাওয়া যায়, কে রিকির অ্যাক্টিংটা সবচেয়ে ভালো করতে পারবে। আর তখনই ডিনের মনে পড়ে রিম রোডের কথা এবং সে রিম রোডের কার্ডটা বের করে এবং সরাসরি রিম রোডকে কল করে বলে যে তোমার জন্য একটা কাজের অফার রয়েছে, তোমাকে রিকি নামে আমাদের একটা বন্ধুর অ্যাক্টিং করতে হবে। তো রিম রোড নগদ রাজি হয়ে যায়। আর এরপর আমরা রিকির স্ত্রী অ্যারিংকে দেখতে পাই, যে একজন সাংবাদিক। তো সে একটা গলফ ক্লাবে নিউজ শুট করছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি গলফ ক্লাবে একটা গলফ বলের উপর একটা হাঁস বসেছে ডিম মনে করে। তোমরা তো জানো যে গলফ বল কেমন হয়, তো হাঁস ওই ডিম ছেড়ে উঠেই না কোনোভাবে। তো তখনই এখানে ডিন আসে এবং ওর ওয়াইফকে বলে এই হাঁস
হাঁসকে আমি এক চুটকিতে ওঠাতে পারবো। আর ডিনের কথা বলে কুকুরটা ছেড়ে দেয়, আর কুকুরটি তখন হাঁসের দিকে ঘেউ ঘেউ করতে এগিয়ে যায়, বাট হাঁসটি উল্টো করে কি কুকুরের বেল ধরে টেনে পানিতে নিয়ে যায়। তো কুকুরটি পানিতে ডুবে যেতে থাকে, বাট ডিন অল্পের জন্য বাঁচাতে পারে। তো যাই হোক, তারপর তারা 3 বন্ধু চলে যায় হচ্ছে এয়ারপোর্টে, কারণ রিকি আসবে, আই মিন রিম রোড। আর তখন রিম রোড চলে আসে, আর রিম রোডকে দেখে মনে হয় সে অনেক নেশাগ্রস্ত। তো ওরা জিজ্ঞাসা করে এত নেশা করেছে কেন? রিম রোড বলে আমি নেশা করি নাই, মাতাল নই, আসলে আমি নেশা করিনি, তার জন্য আমার এই অবস্থা হয়েছে। মানে চিন্তা করো। তো এর মানে হচ্ছে রিম রোড মনে করো সব বারে বারেই থাকে, ফাও ফাও মনে করো যে সবার কাছ থেকে ড্রিঙ্ক করে, আর এখন ড্রিঙ্ক করেনি বা নর্মাল রয়েছে বলে এই অবস্থা। তো যেটি তখন বলে তাহলে চলো এয়ারপোর্টের যে বার রয়েছে সেখান থেকে তোমাকে একটু মাল খাই, তাহলে তোমার হয়তো অবস্থা ঠিক হবে। বাট রিম রোড বলে না না না, তোমরা যে ডায়েরিটা আমাকে দিয়েছিলে সেখানে তোমরা লিখেছো যে রিকি খুব ভালো, কখনো নেশা করে না, মদ খায় না, তার জন্য আমি প্র্যাকটিস করছি যে আমি মদ খাবো না। তো যাই হোক, এরপর ওরা যখন গাড়িতে আসছিল তখন ওদের টাকা নিয়ে তর্ক হতে থাকে। রিকি বলে আমি সম্পূর্ণ টাকা আগে নেবো, বাট ডিন বলে না, অর্ধেক এখন দেবো আর অর্ধেক কাজের পরে দেবো, না হলে চলে যাও। বাট রিকি তখন বলে না, এসেছি যেহেতু টাকা তো নিয়েই যাবো। তো যাই হোক, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিকিকে কে বাড়িতে রাখবে। কেউই রিকিকে তাদের বাড়ি রাখতে চাচ্ছিল না। আর তখন সিদ্ধান্ত নেওয়া হয় রিকি বেসের বাড়িতে থাকবে, কারণ বাকি দুজনের বাড়িতে বউ রয়েছে, আলাদা ফ্যামিলি রয়েছে, কিন্তু বেস যেহেতু সিঙ্গেল ওর বাড়িতেই থাকবে। কিন্তু বেস বলে আমার বাড়িতে কেন থাকবে? বাট বাকি দুজন বলে তোর বাড়িতে যেহেতু কেউ নেই এজন্য থাকবে। তো যাই হোক, এরপর যখন রিকি বেসের বাড়িতে যায়, রিকি তো লাগাতার বক বক করতেই থাকে, বেস বিরক্ত হয়ে যায়। কিন্তু বেস তখন রিকিকে এটা বলে, দেখো আমার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে কিথ, অবশ্যই তোমরা জানো এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডই আর কি। আর সে ওই পার্টিতে আসবে, আর আমি আমার ওই গার্লফ্রেন্ডকে একবার গল্প করেছিলাম যে রিকির সাথে আমার ছোটবেলাতে সম্পর্ক ছিল, তো এই জন্য তুমি পার্টিতে কিন্তু আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকবে, ঠিক আছে? রিকি তখন বলে সমস্যা নেই, চিন্তা করো না, আমি সব সামলে নেবো। মানে চিন্তা করো রিকি ওরা কেমন পচাইছে, প্রত্যেকটা মানুষ কত ইউজ করছে রিকি নামটা। তো এর পরের দিন পার্টি শুরু হয়ে যায়, সবাই এনজয় করছিল। তবে ডিনার যেটি অনেক ভয় ছিল, কারণ তারা রিকির জন্য এখনো অপেক্ষা করছে, ওরা ভাবছিল যে কোনো গন্ডগোল হবে কিনা। কিন্তু তখনই সেখানে রিকি চলে আসে, পুরো একটা কাউবয় পার্ট নিয়ে, টেক্সাস থেকে এসেছে এরকম একটা ভাট, এবং ও খুবই উচ্ছ্বসিত ছিল। তো যাই হোক, পার্টিতে এসে পুরো পার্টিটা জমজমাট করে দেয়, একাই মনে করে পুরো পার্টি মাথায় নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ওই ডায়েরিটা পুরো পড়ে এসেছে, যেখানে সব লেখা ছিল যে রিকি কোথায় কি গিয়েছে, কাকে কোন মিথ্যা বলেছে, কার সাথে কিভাবে রিয়াক্ট করতে হবে, কে কোনটা, সব মনে করে পড়ালেখা করে এসেছে। যার কারণে এখানে সবাইকেও চেনে, সবার সাথে কোলাকুলি করে, সবার প্রশংসা করে, ডিনের স্ত্রী এবং জেটের স্ত্রীর প্রশংসা করে, ওরা তো খুব খুশি হয়ে যায়। আর এখানে মেরি নামের একটা মেয়ে ছিল যার চুল ছিল অনেক লম্বা, তো রিকি ওরও খুব প্রশংসা করে, আর ওই মেয়েটি ইনস্ট্যান্টলি রিকির উপর ইমপ্রেস হয়ে যায়। যদিও সে আগে থেকে একটা রিলেশনশিপে রয়েছে, তবে তারপরেও রিকির এই চার্মনেস দেখে সে নিজেকে আটকাতে পারে না। তো যাই হোক, এরপর ডিনার জেটির বস যখন আসে তখন রিকি বসের সাথে কথা বলতে বলতে বসকে কিছুটা অপমান করে। অ্যাকচুয়ালি ওই ডায়েরিতে লেখা ছিল যে ডিনার জেটির বসকে ওরা দুজন খুব একটা পছন্দ করে না, এবং এখানে রিকি আরো করে কি, ডিনার জেটির বসকে বিজনেসের ব্যাপারে অনেক ভালো মন্দ শোনায়, যে আমাদের শহরে বিজনেস কিভাবে হয়, আর আপনি কিভাবে বিজনেস করেন, আপনি খুব পুরনো চিন্তা ভাবনার মানুষ, কিন্তু আমার শহরে যারা বিজনেস করে তাদের চিন্তা ভাবনা অনেক আধুনিক, তারা টেকনোলজিকে সাথে নেয় বিজনেসের জন্য, তাদের কাছে অনেক টেকনিক রয়েছে, মানে অনেক মনে করে ভাব নেয়, পরামর্শ নেয়, সব জানতা টাইপ। আর তারপর রিকি করে কি, এখানকার সকল মানুষের সাথে দেখা করে এবং যার যার সাথে কথা বলে সবার মুখে হাসি এনে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে জেটির শাশুড়ি আসে, এবং সে এটা আসলে রিকি কিনা এটা বের করার জন্য রিকিকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, বলে তুমি যে শহর থেকে এসেছো ওই শহরের কয়েকজন লোককে আমি চিনি, তুমি যদি আসলে ওই শহরে হয়ে থাকো তাহলে ওই শহরের অমুক সম্পর্কে বলো, যে একজন সাংবাদিক, সে খুবই ফেমাস ওই শহরে। তো রিকি তখন বলে আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না, তাকে আমার পছন্দ না, এবং সেখান থেকে চলে যেতে থাকে। মানে রিকি ফাপড়ে পড়ে গিয়েছে। বাট জেটির শাশুড়ি তখন বলে আমার তো মনে হচ্ছে তুমি রিকি নাও, তুমি অন্য কেউ। তো এই কথাটা সবাই শুনে ফেলে। বাট তখন রিকি করে ওই মহিলার কাছে যায়, মানে জেটির শাশুড়ির কাছে, এবং বলে আপনি যে জার্নালিস্টের কথা বলছেন ওর পুরো জন্মকুণ্ডলী আমি বলছি। তো এরপর রিকি ওই জার্নালিস্টের সবকিছু বলে দেয়, আর এরপর ওই মহিলাটা পুরো নির্বাক হয়ে যায়। তো ডিন, জেটি আর বেস তো পুরো অবাক, এবং ডিন জিজ্ঞাসা করে রিকিকে তুমি এত কিছু কই থেকে জানলে? রিকি বলে দেখো আমি কোনো কাজ শুরু করার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেই, যেহেতু বলেছে আমি টেক্সাস থেকে এসেছি বা অমুক শহর থেকে এসেছি, কি কি আমাকে প্রশ্ন করা হতে পারে, কি কি জিজ্ঞেস করতে পারে, সব আমি প্র্যাকটিস করে এসেছি। তো যাই হোক, তখন এই পার্টিতে গ্যারি নামের একজন চলে আসে, আর গ্যারিকে দেখে রিকি বলে আর এই ছেলেটাকে তো আমি চিনি, ও আমার অভিনয়ের ফ্যান, ও তো এখন আমাকে দেখলেই আমার নাম বলে দেবে যে আমার নাম রোডরিং। তো ডিনার জেটি তখন বলে তুমি চিন্তা করো না, তুমি রুমের ভেতরে চলে যাও, সেখানে লুকিয়ে থাকো, যতক্ষণ না বলছি ততক্ষণ না তুমি বের হও না, আর আমরা গাড়ির ব্যবস্থা করছি। আর তখন এখানে বেস চলে আসে, আর বেস তখন বলে আমার কাছে তো ঘুমের ওষুধ রয়েছে, আর ওই ঘুমের ওষুধ আমি যদি গ্যারিকে দেই সে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবে। তো ডিনার জেটি তখন একসাথে জিজ্ঞাসা করে তুই ঘুমের ওষুধ সাথে রাখিস কেন, আর বেস এখানে কি উত্তর দেয় এটা আমি না বললাম। তো যাই হোক, এরপর ওরা করে কি ওই ঘুমের ওষুধকে বাদামের সাথে মিশিয়ে দেয়, আর তারপর যখন গ্যারি সেখানে আসে গ্যারিকে পিনাট খাওয়াতে থাকে। আর এরপর যখন ঘুমের ওষুধটা ঢিল দেয় তখনই সেখানে দুষ্টুমি করে পাদ্রি চলে আসে এবং ওই ঘুমের ওষুধটা খেয়ে ফেলে পাদ্রি, যেটা খুবই হাই পাওয়ারের, এবং ট্যাবলেট খেয়েই পাদ্রি বলে এই বাদামটা স্বাদ এরকম কেন, কিন্তু পাদ্রির নেশা হয়ে যায়। পরে আমরা দেখি গ্যারি এখানে রিকিকে খুঁজে বের করে ফেলে, কিন্তু রিকি ওকে কৌশলে মনে করো যে ম্যানেজ করে নেয়। তো যাই হোক, ওদিকে পাদ্রি যেহেতু ঘুমের ট্যাবলেট খেয়েছে, আর সে সম্ভবত ওর জেটির বাচ্চার শূন্যতে খাতনা এত ছোট বয়সে তো করে না, হয়তো নাভির কোনো কিছু কাটতে যাচ্ছিল, মানে ইহুদি রীতি অনুযায়ী এখানে সবগুলাকে ইহুদি বোঝানো হয়েছে, মানে জনসেনা বাদে বাকি সবাইকে ইহুদি বোঝানো হয়েছে। কিন্তু যেহেতু সে ঘুমের ওষুধ খেয়েছে, তার নেশা হয়ে গিয়েছে, সে আর ওইটা কাটতে
কাটতে পারে না, মনে করো নাভির যে সুতা থাকে ওইটা কাটতে পারে না। আর তখন সকল গেস্টরা বলে এখন তাহলে কি হবে, বাট তখন রিকিকে যে মেয়েটা পছন্দ করেছে সে রিকির দিকে ইশারা করে এই কাজটা মনে হয় ও সবচেয়ে ভালো মতো করতে পারবে। তো রিকি তো মনে করো সব জানতা, রিকি সেখানে যায় আর ওর কাছে একটা ছোট্ট ডিভাইস ছিল যেটা দেখতে কেচির মতো, সেটা দিয়ে জেটির ওই বাচ্চার নাভির মনে করো ওই সুতা কেটে দেয়। এরপর পার্টি শেষ হয় আর রিকিও সবার কাছ থেকে বিদায় নেয়, কারণ সে তার এলাকা টেক্সাস বা যেখান থেকে এসেছে সেখানে ফেরত যাবে। অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট এটা লেখাটাই কই থেকে এসেছে রিকি। তো যাই হোক ওরা তিনজন তো খুব খুশি, বলে অনেক ভালো কাজ করেছো তুমি, এবং রিকিকে কিছু এক্সট্রা টাকাও দেয়। আর তারপর রিকিও টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর তারপর ওরা মনের খুশিতে তিনজন সোজা যায় হচ্ছে বারে, আর বলে এরপর থেকে জীবনে আমরা আর কখনোই রিকির নাম নেব না, জীবনে যা কাম কুকাম করেছে ওর নামে সব ভুলে যাবো। তো যাই হোক এরপর ওরা তিনজন করে কি শেষবারের মতো রিকির নামে একবার পেক খায়। আর তারপর তারা সবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো যাই হোক ডিনার যেটি পরের দিন তাদের অফিসে যায় আর তাদের বসের সাথে গিয়ে দেখা করে। তো তাদের বস বলে কালকে অনেক ভালো একটা পার্টি হয়েছে আর তোমাদের যে রিকি নামের বন্ধুটা ছিল সে সত্যি চমৎকার, আর ওর কথা শুনে আমার স্ত্রী তোর উপর পুরো ইমপ্রেস হয়ে গিয়েছে, আর ওর বিজনেস সম্পর্কে নলেজ দেখে আমি তো পুরো ইমপ্রেস হয়ে গিয়েছি ওর উপর। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে এখানে চাকরিতে রাখবো। কালকে ও নেহরুবিতে মানে ও যে শহর থেকে এসেছে সেই শহরে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে আটকাই এবং কালকে রাত্রে ওর সাথে আমি মিটিং করে নিয়েছি এবং জবের জন্য রাজি করিয়েছি, আর এখন থেকে ওই অফিসে চাকরি করবে। তো ডিনার যেটি এটা শুনে তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না যে কি হইলো এটা, ওকে তো আমরা ওয়ান টাইম কাজের জন্য এনেছিলাম। আর তখনই এখানে রিকি চলে আসে আর রিকিকে নতুন একটা অফিসে দেওয়া হয়েছে এবং সেখানেও এসে নতুন নতুন ডিমান্ড করতে থাকে। আর ডিনার যেটি তখন এখানে আসে এবং রিকির সাথে দেখা করে বলে তুমি কি ভুলে গিয়েছো, এটা তোমার কাজ নয়, আমরা এখানে বিজনেস করি, আমরা শিক্ষিত মানুষ, তুমি এই বিজনেসের ঘোড়ার ডিমও বুঝবে না, এখান থেকে তুমি পালিয়ে চলে যাও, আর আমরা তোমাকে টাকা দিয়েছি না, তাহলে আমাদের জীবনে কেন আবার রয়েছে। রিকি তখন বলে না না ভাই আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আমার সারাটা জীবন অনেক কষ্ট গিয়েছে, আমি একটা ভালো চাকরি পেয়েছি, ভালো জায়গা পেয়েছি, আর এই কাজে অনেক ভালো টাকা পাওয়া যাবে, তো এর জন্য আমি এই জব ছেড়ে কোনোভাবেই যাব না। তো যাই হোক এই কথা শুনে ডিনার জেটির মাথা পুরো চক্কর দিতে থাকে, তার উপর রিকির স্যালারি ওদের চেয়ে বেশি। তো ডিনার জেটি এটা বিশ্বাসই করতে পারছে না কি হলো কামটা। আর তারপর ডিনের স্ত্রী অ্যারিং আসে ডিনের সাথে দেখা করতে এবং ডিনকে বলে তুমি কি জানো আমি নতুন একটা প্রজেক্টে কাজ করছি যেখানে আমি রিকির উপর একটা প্রতিবেদন করব, রিকিকে আমার খুব ভালো লেগেছে, রিকির উপর পুরো একটা নিউজ কভার করব। মানে বুঝতেই পারছো এই ডিন এবং জেটি আর হচ্ছে বেস ওরা রিকিকে নিয়ে এত আকাম কুকামের গল্প এত কিছু করেছে, তো এই জন্য রিকির লাইফ স্টোরি মানে খুবই ইন্টারেস্টিং হবে অবশ্যই। লাইফ স্টোরি ছোটবেলা থেকে দুষ্টুমি করেছে, এটা করেছে ওইটা করেছে, এটা নিয়ে একটা প্রতিবেদন বানাবে। কিন্তু আমরা তো জানি রিকি নামে আসলে কেউ নেই, ওগুলো তো ডিন করেছে। বা তার উপর রিকি যদি বেশি দিন থাকে বা রিকিকে টেনেছে 2 দিনের জন্য, এখন যদি বেশি দিন থাকে সব তো প্রকাশ পেয়ে যাবে। তো ডিন বলে না এটা করো না। এরিং তখন বলে কেন করবো না, আমি অলরেডি রিকির গল্প সবাইকে শুনিয়েছি, তুমি যেগুলো আমাকে বলতে, আর রিকির লাইফের গল্প তাদের অনেক ভালো লেগেছে, কারণ ও 0 থেকে এই পর্যন্ত এসেছে, এত দুষ্ট একটা ছেলে থেকে এই পজিশনে এসেছে, আর এর জন্য আমি ওকে ইন্সপায়ার স্টোরি হিসেবে একটা নিউজ কভার করবো। আর তখনই এরিং সেখানে রিকিকে দেখে ফেলে এবং রিকির সাথে দেখা করতে চলে যায়। তো এরিং যখন জানতে পারে যে রিকি এখানে জবও পেয়েছে তো আরো খুশি। তো যাই হোক তখন ডেনার যেটি বুঝতে পারছিল না ওরা কি করবে, আর এরপর বেসকে আনে আর বেস বলে আমি তোমাদেরকে আগেই বলেছি যে সত্য কথা সবাইকে আগেই বলে দাও। তো যাই হোক এরপর ওরা 3 বন্ধু যায় হচ্ছে গেম খেলতে এবং সাথে ফ্যামিলি মেম্বাররাও ছিল ওদের। আর 3 বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ভাবতে থাকে এই রিকি শালাকে কিভাবে ওদের জীবন থেকে সরাবে। আর তখনই আমরা রিকিকে দেখতে পাই, আর রিকি মেরি নামের সেই লম্বা চুলের মেয়েটির সাথে ঘুরছে। তো মেয়েটির চুল অনেক বড়, তো বারবার খালি চুলে হাত দিত, কথা বলতে আর চুলে হাত দিত। তো রিকি এতে বিরক্ত হয়ে যায় এবং বলে তোমাকে এত বড় চুলে স্যুট করবে না, আর আমি তোমাকে সাজেস্ট করবো চুলটা ছোট করে ফেলো, লম্বা চুলে তোমাকে পেতনির মতো লাগছে। তো এই কথা শুনে মেরির অনেক রাগ হয় এবং রাগে সেখান থেকে চলে যেতে থাকে। বাট তখনই চিত পটাং হয়ে পড়ে যায় এবং ওর চুলটা একটা মেশিনে ফেসে যায় এবং কোনোভাবে ওকে অল্পের জন্য চুলটা ছাড়ানো যায়। তো মেয়েটা যে রাগ হয়েছিল তখন উল্টো আরো রিকোর উপর ইমপ্রেস হয়ে যায় যে ও তো আমাকে আগে চুলটা কাটতে বলেছিল। তো যাই হোক পরের দিন আমরা দেখি ডিনার যেটি আবারও কোম্পানিতে চলে যায় এবং সেখানে কোম্পানির বস মিটিং করছিল আর রিকিও আজকে এসেছে। কিন্তু বাকি সবাই যখন বসের কথা শুনছিল তখন রিকি করে কি বসের ভিডিও বানাচ্ছিল। আর ওই মুহূর্তে ডিন করে কি রিকিকে ফাঁসানোর জন্য বসকে বলে বস আমাদের তো রিকির কাছ থেকে আইডিয়া নেওয়ার প্রয়োজন, কারণ রিকি তো বিজনেস সম্পর্কে অনেক বেশি এক্সপার্ট, আপনি রিকিকে জিজ্ঞাসা করুন আমাদের এখন সেল বানানোর জন্য কি করা উচিত। তো এরপর বস রিকিকে জিজ্ঞাসা করে, কিন্তু রিকি তো বিজনেসের আগা মাথা কিছুই বুঝে না, রিকি জাস্ট একটা ভালো মানুষ, ভালো অভিনয় করতে জানে, ইভেন রিকি এটাও জানে না এখানে কিভাবে কাজ করতে হয় বা এই কোম্পানি কি করে। তো ও আন্দাজে কথা বলতে থাকে, বলে অন্যান্য কোম্পানি যেহেতু তাদের প্রোডাক্টের সাথে ফ্রি কোনো জিনিসের অফার দেয় বা পুরস্কারের ব্যবস্থা রাখে, তো আমাদের এরকম কিছু করা উচিত। তো বস রিকির এই আইডিয়াতে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং বলে হ্যাঁ ঠিক আছে, আমরা কিছু কিছু মানুষকে ফ্রিতে গিফট দেবো বা কিছু বড় পুরস্কার দেবো, তাহলে হবে কি আমাদের সেল বাড়বে, কোম্পানিতে অনেক বেশি লাভ হবে, আমাদের বিক্রি বাড়বে। তো এই কথা শুনে ডিনার জেটি একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের প্ল্যান আবারও ফেল হয়ে গিয়েছে। তো এরপর রিকি করে কি ডিনার জেটির সাথে গিয়ে দেখা করে এবং সাথে নিয়ে গিয়েছে হচ্ছে বেসকে, আর বেসকে দেখিয়ে বলে এটা আমার অ্যাসিস্ট্যান্ট। তো বেস অনেক খুশি এবং বেস বলে শালারা তোর আমার ছোটবেলার বন্ধু, আজ পর্যন্ত আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দেসনি, আর রিকি এসে আমাকে চাকরি ম্যানেজ করে দিয়েছে। আর রিকি তখন বলে দেখো আমি কোম্পানির প্রবলেম সম্পর্কে বুঝতে পেরেছি, আমার মনে হয় এটা তোমাদেরও দেখা উচিত। তো এরপর ওরা করে কি রিকির বসের ভিডিও দেখায়, বিষয়টা বুঝিয়ে বলি বুঝতে পারছে এটা একটু অ্যাডাল্ট ফানি মুভি। তো এখানে রিকি একটা ভিডিও করেছিল বসের বেশ কয়েক
কয়েকটা অঙ্গভঙ্গি আছে যেগুলো মনে করে একবারে অ্যাডাল্ট বাজে অঙ্গভঙ্গি, মানে বস এমন ভাবে করে দেখে মনে হচ্ছে যে কোনো কিছু বুঝতেই পারছো, মানে চুষছে আইসক্রিম। তো এরকম একটা ব্যাপার। তো এখানে রিকি বলে যে দেখো বস যখন কথা বলে, সে যখন গুরুত্বপূর্ণ কথা বলে বা কোনো একটা জিনিসে ফোকাস করতে বলে, তখনই সে করে কি এরকম করে মুখের ভেতর কিছু একটা ঢোকে, এরকম একটা দৃশ্য দেখায়। তো এর ফলে যেটা হয়, যারা ওনার কর্মচারী রয়েছে তারা ওনার কথার চেয়ে ওনার ওইটার দিকে বেশি ফোকাস দেয়। তো এই কারণে ওনার মিটিং গুলো ব্যর্থ হয়। তো তখন ডিন রিকিকে ফাঁসানোর জন্য বলে তাহলে আমার মনে হয় তোমার এটা বসকে দেখানো উচিত, গিয়ে বসকে বলো, মানে বুঝতেই পারছো। এই কথা বসকে বললে বস তো লাথি দিয়ে বের করে দেবে। আর রিকিও সরল মনে বসকে এটা দেখাতে চলে যায়, খুব সহজ সরল। বাট একটু পরেই বস প্রচন্ড রাগে বেরিয়ে আসে এবং ডিন এবং জেটিকে ডাকে। তো ওরাও তো খুব খুশি, তার মানে লাত্তি খাবে আর কি আজকে রিকি। তো ওরা দুজন আসার পরে বস ওদের দুজনকে বসায় আর ওরাও খুব সুন্দর মতো বসে। কিন্তু তখনই বস ওদের উপর রেগে যায় এবং বলে শালারা তোরা এতদিন ধরে আমাকে নোটিশ করছিস কিন্তু আজ পর্যন্ত বলিসনি যে আমার কমতি কোথায়, আমার কোম্পানিতে কমতি কোথায়। এমনিতে আমার দুটো সন্তান গিয়ে হয়েছে, তার উপর আবার আমিও এরকম করি, তুই জিনিসটা দেখাবি না, আমার একটা ইজ্জতের ব্যাপার। তো তখন ডিনার যেটি বলে আমরা তো এটা খেয়াল করিনি, আজকে মনে হয় ফার্স্ট আপনি এরকম করেছেন। বাট তখন রিকি বলে না স্যার, আপনি এর আগেও অনেকগুলো এরকম করেছেন। আর তখন রিকি করে কি পুরোনো ভিডিওগুলো দেখায় এবং পুরোনো সবগুলো ভিডিওতে দেখা যায় বস খালি কিছু মুখে নাই। তো বস তখন রাগে দুঃখে মনে করে যে শেষ হয়ে যায় এবং বলে শালা সবগুলো ভিডিও ডিলিট কর, তাড়াতাড়ি ডিলিট কর। আর তারপর কোম্পানির বস রিকি আর জেটিকে বলে তোরা একটা গর্ধব, তোরা এতদিন ধরে রয়েছিস কিন্তু আমাকে আজ পর্যন্ত আমার ভুল ধরাতে পারিসনি। কিন্তু রিকি এসে আমাকে ভুল ধরিয়ে দিল, আমার সাথে ফেস টু ফেস কথা বলে আমার সমস্যা ধরিয়ে দেয়। রিকি আজকে থেকে তোর প্রমোশন, তুই ডিন আর জেটির বস, চিন্তা করো। কিন্তু এই ঘটনায় ডিন যায় রেগে এবং রিকির সাথে দেখা করে। রিকির উপর তো খুব রেগে রয়েছে, মারতেও শুরু করে এবং বলে তুই এখান থেকে চলে যা, তুই কোম্পানিকে বোকা বানাতে পারিস বাট আমাদের বোকা বানাতে পারবি না, তুই আমার স্ত্রীকে বোকা বানাতে পারবি না, কারণ আমার স্ত্রী কিন্তু সাংবাদিক, সে তোর বায়োগ্রাফির উপর কাজ করছে, তুই কিন্তু পুরো এক্সপোজ হয়ে যাবি, তুই যে রিকিও না এটাও কিন্তু সবাই জেনে যাবে। রিকি তখন বলে আমি জানি না, আমি যে লাইফে এসেছি এখান থেকে আমি ফেরত যেতে পারবো না, তুমি কি দেখো না দুজন লোক আমাকে মারতে চায়, হয়তো আমি তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, আর তাছাড়া আমার লাইফে কিছুই ছিল না, না ছিল বন্ধু, না ছিল টাকা, না ছিল একটা জায়গা। আজকে আমার কাছে ভালো বন্ধু রয়েছে, তোমাদের মতো চাকরি রয়েছে, ইনকাম রয়েছে, আমি জীবনে কিছুই পাইনি, সেগুলো আমি আজকে পেয়েছি, কিভাবে এগুলো ছেড়ে যাবো। তো এই কথা শুনে ডিনো ইমোশনাল হয়ে যায় এবং বলে আমার কাছে সবকিছু ছিল, আছে একজন স্ত্রীও আছে, হয়তো সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো উপহার, কিন্তু মনে হচ্ছে আমি এটা হারিয়ে ফেলবো, কারণ একদিন তোর কথা প্রকাশ্যে আসবে, আমার স্ত্রী গবেষণা করে দেখতে পাবে রিকি নামে কেউ নেই, তুই অন্য কেউ, আমার সকল মিথ্যাচার সামনে চলে আসবে, যাক কিছু করার নেই, তোর লাইফ তুই দেখ কি করবি। বাট রিকি এই সব কথা রেকর্ড করে নেয় যে ডিন কি বলেছে। আর তারপর ডিন দুঃখে চলে যায় বারে, সেখানে বেস ছিল। আর বেস তখন ডিনকে বলে দেখো এই সবকিছু তোমার সৃষ্টি, আর এই কারণে এই ঝামেলায় তুমি ফেসে যাচ্ছ, আমি চাই এখনো সময় রয়েছে, তুমি আগে সত্য বলে দাও যাতে তুমি ঝামেলা থেকে মুক্ত হতে পারো। কিন্তু ডিন বলে আমি এটা করতে পারবো না। কিন্তু বেস তখন বলে তুমি সবসময় মিথ্যা বলে এসেছো ছোটবেলা থেকে, আমি জানি তোমার পারিবারিক কন্ডিশনও ভালো ছিল না, তোমার বাবা তোমাকে রোজ মারতো, আর এই কারণে তুমি প্রায় আমাদের বাড়িতে এসে ঘুমাতে, কিন্তু তখন থেকেই তুমি মিথ্যা বলেছো যে আমি আড্ডা দিতে এসেছি, আর এটা আমি আগে থেকেই জানতাম, আর তোমার বাড়ানো এই মিথ্যার দুনিয়ায় তুমি নিজেই কিন্তু ফেসে যাচ্ছ। তো ডিন এখানে বেসের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে স্ত্রীকে সব সত্য বলে দেবে। আর তারপর সে সোজা যায় তার স্ত্রীর কাছে, আর সে যখন তার স্ত্রীকে বলতে যাচ্ছিল তার আগেই তার স্ত্রী বলে দেয় হ্যাঁ আমি জানি রিকি নামের কোনো মানুষ নেই, কারণ আমি সাংবাদিক, সবার আগে আমাকে তদন্ত করতে হয়, আর আমি জানতে পেরেছি তুমি রিকি নামে যাকে বানিয়ে নিয়ে এসেছো সে রিকি নয়। আর এই কথা বলে তার স্ত্রী রাগ দেখে সেখান থেকে চলে যায়। তো যাই হোক এরপর দেখা যায় ওদের কোম্পানিতে বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে, কারণটা হচ্ছে রিকি আসার পরে প্রত্যেকটা কর্মচারী তাদের কাজ বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা কর্মচারীর মন জয় করে নিয়েছে অ্যাজ এ বস, এবং কোম্পানির ভালো সেল হয়েছে। আর এই কারণে কোম্পানির যে বস সে রিকি কাজকে অ্যাওয়ার্ড দেবে। তো ডিনও ওই প্রোগ্রামে আসে, আর ডিন তখন তার বন্ধুকে বলে দোস্ত আজকে আমি সবাইকে বলে দেবো যে রিকি নামের আসলে কেউ নেই, মানে বুঝতেই পারছো সমস্যা খালি আস্তে আস্তে বাড়ছে, রিকি নামটা আরো ছড়িয়ে যাচ্ছে, কারণ বর্তমানে যে রিকি রয়েছে আমাদের জনসিনা এটাও তো একটা মিথ্যা রিকি, ওদেরই তৈরি একটা মিথ্যা। তো যাই কোম্পানির প্রোগ্রাম যখন শুরু হয় বস আবারও আসে ভাষণ দিতে, এবং বস মনে করে আবার যখন ভাষণ দিতে চায় যে আমরা আরো ভালো বিক্রি করব, তখনই মনে করে আবার ওই চোষার মতো সিস্টেম করে। তবে বস এবার অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করে, আর তারপর বলে যে এবার আমাদের টিমরা মানে ডিন বা জেটি ওরা ভাষণ দেবে। তো ডিনের যখন পালা আসে ডিন মাইকে বলে যে আপনারা হয়তো সবাই এখানে রিকিকে দেখতে এসেছেন, রিকিকে অ্যাওয়ার্ড দিতে এসেছেন, আর এখানে লক্ষ্য এখানে কিন্তু অনেক বড় বড় কোম্পানির লোক এসেছে যারা এই কোম্পানিতে ইনভেস্ট করবে বা এই কোম্পানির সাথে ডিল করবে, আর তারা এসেছে মূলত ওই রিকির জন্য, রিকির নাম শুনে এসেছে যে রিকির মতো একটা লোক রয়েছে সে খুব ভালো, কিন্তু ডিন আজকে সত্য বলে দিতে চায়, এতে যদি তার চাকরি যায় যাক। তো ডিন বলে রিকি বলে কেউ নেই, আমরাই মূলত রিকির নামটা তৈরি করেছি, এবং রিকি নামে আমরা যাকে নিয়ে এসেছি সে রিকি নয়, আর রিকি নামটা আমরাই তৈরি করেছিলাম যাতে আমরা সকল মিথ্যা থেকে বাঁচতে পারি এবং আমাদের সকল যে দোষগুলো সেটা আমাদের বন্ধু রিকি নামের উপর চাপিয়ে দিতে পারি, তো যে রয়েছে সে রিকি নয়। তো এই কথা বলেও দুঃখ নিয়ে স্টেজ থেকে নেমে আসে, বাট তখন ডিনের বস ডিনের উপর রেগে গিয়ে ওকে জব থেকে বেরি করে দেয় এবং উল্টো রিকির পক্ষে সাফাই গায় যে রিকির নামে বলতে কথা বলছো। তো ডিন একটু অবাকি হয়ে যায় যে ঘটনা হইলো কি, বাট তখনই জানা যায় যে রিকিকে আসলে এখন টিভিতে দেখাবে। তো এরপর দেখা যায় পেছনে বিশাল এলইডি স্ক্রিন, সেখানে রিকিকে নিয়ে ওই রিপোর্ট চলছিল বা প্রামাণ্যচিত্র চলছিল, রিকির ইন্টারভিউ হচ্ছিল। তো এখানে রিকির ছোটবেলা থেকে এই পর্যন্ত সকল স্ট্রাগলের স্টোরি তুলে ধরা হয়, যে রিকি কত ছোটখাটো একটা অ্যাক্টর ছিল, কত কষ্ট করেছে, কত
কষ্ট মষ্ট করে এই পজিশনে এসেছে। এবং রিকি এই ইন্টারভিউতে আরো বলে, আমার কাছে আসলে কিছুই ছিল না, আমি ছোটখাটো কাজ করতাম, অনেক কষ্ট করতাম, নিজেকে অ্যাক্টর হিসেবে পরিচয় দিতাম, কিন্তু একদিন একবারে আমি 3টা বন্ধুর দেখা পাই, আর ওই 3টা বন্ধুই আমার জীবন বদলে দিয়েছে, কারণ তারা 3জন আমার উপর বিশ্বাস করেছিল আর আমাকে এই কাজ অফার করেছে। আর তার কিছুদিন পরে আমি তাদের জীবনের মূল্যবান অংশে পরিণত হই। আর তারপর ওই 3জনের থেকে, তাদের ফ্যামিলি থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি যেটা আমি আমার জীবনে কখনোই পাইনি, কারণ আমি ছোটবেলা থেকে অনাথ ছিলাম। তো আজকে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যাদের জন্য আমি এই পজিশনে আসতে পেরেছি। বিষয়টা বুঝিয়ে বলি, এখানে মূলত রিকির গল্পটাই বলা হয়েছে, মানে আমাদের রোড রিং এর যে ছোটবেলার গল্প, কষ্ট করে কিভাবে এই পজিশনে এসেছে, কত কষ্ট করেছে সেই গল্পগুলো, এবং রিকি যে বর্তমানে চাকরিটা করছে, এই চাকরি পর্যন্ত আসতে আসতেও কত কষ্ট করেছে সেটা দেখিয়েছে। প্লাস এই চাকরিটা পেতে ওকে হেল্প করেছে ওর এই 3টা বন্ধু। মানে ও যে ফ্রড রিকি বা ও যে ফ্রড চাকরি করছে এগুলোই নিউজে দেখানো হয়নি। তো এই কাহিনী যখন আসে তখন সবাই আরো বেশি ইন্সপায়ার হয়ে যায়, এবং এখানে যে ইনভেস্টর এসেছিল তারাও খুব খুশি হয়ে যায় যে এইটা না হয় রিকি, এবং তারা ডিন জেটিয়ার বেসকে দেখে অনেক খুশি হয়, বসের উপর অনেক খুশি হয়, এবং তারা বুঝতে পারে যে এই কোম্পানির টিম ওয়ার্ক অনেক ভালো, একে অপরকে সাহায্য করে, এবং এই কোম্পানিতে আসলে তারা পোল্ট্রি খাবে না। তো এই কারণে তারা এই কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। আর তখন ডিনের বসও ডিনের সাথে ভালো মতো কথা বলে। আর তারপর আমরা দেখি ডিন যায় হচ্ছে তার স্ত্রীর কাছে, তবে তার স্ত্রী তখনও রেগেছিল। তো ডিন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে, মানে ওই নিউজ রিপোর্টিংটা কিভাবে করলে, এই স্টোরিটা কিভাবে কভার করলে? তো তখন ওর স্ত্রী বলে, আমি আসল রিকি বা রোড রিং এর লাইফ নিয়ে আমি রিসার্চ করেছি, ওই তোমাদের মন গড়া কাহিনীর উপরে নয়, মানে ওরা যে রিকির গল্পটা বলতো সেই গল্পের উপরে নয়। যখন আমাদের রোড রিং ওর জীবনটা নিয়ে যখন রিসার্চ করেছে, তখন এই গল্পটা যখন বসকে শুনিয়েছে, তখন বস রিকির জীবন সম্পর্কে জানতে অনেক ইন্টারেস্টেড হয়েছিল। মানে চাকরিটা 2 নম্বরই করে হোক, যেভাবে হোক, রিকি যে ওই পজিশন থেকে এই পজিশনে এসেছে, পুরো গল্পটাই বস শুনে অনেক খুশি হয়েছে। আর রিকিও ডিনের স্ত্রীকে সকল সত্য বলেছিল। তো এই কারণে রিকির স্ত্রী বলে, আমি তোমার উপর রেগে নেই, উল্টো রিকি তো আসলে তোমার সাথে আমার সম্পর্ক ভালো করার জন্য তুমি যে দুঃখ করে কথাগুলো বলেছিলে সেই রেকর্ডিংটাও পাঠিয়ে দিয়েছে। মানে এটা সেই রেকর্ডিং যেটা স্টোরে ডিন বলেছিল রিকির সামনে যে আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। তো এই কারণে ডিন আর স্ত্রী আবার এক হয়ে যায়। আর ততক্ষণে পার্টিতে রিকিও চলে আসে, বাট তখন এই পার্টিতে ওই 2জন উচালম্বা লোকও চলে আসে যারা রিকির পিছু করছিল। তো এটা দেখে ডিন তো ভয় পেয়ে যায়, রিকিকে মনে হয় মারবে। তো ডিন যায় ওদেরকে আটকাতে, বাট তখন ওরা করে কি একটা ঘুষি দিয়ে ডিনকে মাটিতে ফেলে দেয়। বাট অ্যাকচুয়ালি এই লোকরা কিন্তু রিকিকে মারার জন্য আসেনি, ওরা এসে রিকির সাথে রেগে বলে, আরামজাদা তুমি কোথায় ছিলে, তোমার উপর আতিফ আসলাম কেস করেছে, কারণ তুমি তোমার বেসুরো কণ্ঠে আতিফ আসলামের গান গেয়েছো, ভবিষ্যতে আর কখনোই কিন্তু আতিফ আসলামের গান গাবে না, এটা কিন্তু কোর্টের ওয়ার্নিং, পরবর্তীতে কিন্তু জরিমানা দিতে হবে। তো এই কথা শুনে রিকি অনেক খুশি হয় যে এইটুক ব্যাপার, ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, আর জীবনে অভিনয় করবো না, আর দরকারও নাই। তো যাই হোক, এরপর ওরা সবাই চলে যায়। আর তারপর ওরা 4 জন মিলে যায় হচ্ছে বারে, সবাই মিলে তারা খুশিতে ড্রিঙ্কস করে। আর এখানে রিকি একটা কথা বলে যে আমি একটা নতুন মিশন নিয়েছি, একটা ভালো কাজ করতে চাই, আমাদের পাশের যে একটা নদী রয়েছে সেটার ময়লা পরিষ্কার করতে চাই, তোমরা কি আমার সাথে আছো? আর এরপরে সিনেমা শেষে দেখা যায় সবাই মিলে ওই নদীটা সাফ করছে। এবং এই সিনেমার একটা ফ্যাক্ট বলি, এই সিনেমার যে ক্রু এবং অভিনেতারা ছিল তারা কিন্তু সত্যি সত্যি ওই নদীটা পরিষ্কার করেছিল। তো যাই হোক, এখানেই এই মজার সিনেমাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।